Assalamu alaikum students, welcome again to English for Tomorrow. In the previous class, we have come across rules of passage narration. In this class, we will cover some more rules regarding passage narration. Let's dive in. In the last class, we have gone through 6 rules for passage narration. We will see some more tomorrow to today. Rule 6. আমরা দেখেছি গত ক্লাসে, আমরা আজকে 7 দিয়ে শুরু করব। Yes or no as answer to the question. যদি কোনো কোয়েশ্চেনের উত্তরে yes বা no বলা হয়, ডিরেক্ট স্পিচে কেউ কোনো একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তরে কেউ যদি yes বলে বা কেউ যদি no বলে, তখন আমরা ইনডিরেক্ট করার সময় এভাবে লিখব answered in the affirmative অথবা answered in the negative, কিংবা no বললে yes বললে replied in the affirmative বলা যেতে পারে, no বললে replied in the negative বলা যেতে পারে। এক্সাম্পল দেখি আমরা। I asked my brother, will you go to college tomorrow? আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি কি কালকে কলেজ যাবে? No, না, our classes are suspended for the week. আমাদের ক্লাস এই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এটা ইনডিরেক্ট কিভাবে করছি খেয়াল করো। I asked my brother if he would go to college the next day. আমি আমার ভাইকে প্রশ্ন করলাম সে আগামীকাল কলেজে যাচ্ছে কিনা। নরমালি আমরা ইন্টারোগেটিভ বাক্য যেভাবে করি সেভাবে করেছি। তারপরে নো এর পরিবর্তে এই দেখো এই কথাটাকে আমার ভাই উত্তর দিচ্ছে, কিন্তু আমরা বলি নাই, রিপোর্টিং ভাব বলি নাই। না বললে কি হয়েছে, আমরা তো বুঝতে পারছি কে বলেছে কথাটা, তাই না? হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কেন এসেছে? নো এর জন্য এসেছে। and said that their classes are suspended for the week. ওকে, এটা হচ্ছে yes বা no যদি কোনো প্রশ্নের উত্তর বলা হয়। এখানে একটা প্রশ্ন ছিল, will you go to college tomorrow? এই প্রশ্নের উত্তর no বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, yes বা no এর উত্তর no যদি উত্তর হিসেবে বলা হয়, তখন আমরা আরো একটা নিয়ম ফলো করি, সেটা আমি আরেকটা সেপারেট ভিডিও তোমাদের জন্য দিব সেই বিষয়ে। আচ্ছা, রুল 8, যদি yes বা no কোনো প্রশ্নের উত্তরে না বলে আমরা এগ্রিমেন্টের জন্য ইয়েস বলি, মানে একজন একটা কথা বলেছে, তুমি সেই কথার সাথে একমত হয়েছো, মানে এগ্রিমেন্ট হিসেবে তুমি ইয়েস বলেছো, তখন ওই ইয়েসের জন্য কিন্তু আর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলা যাবে না, তখন ওই ইয়েসের পরিবর্তে ইনডিরেক্টলি বলতে হবে অ্যাগ্রিড। এবং যদি নো দ্বারা ডিসএগ্রিমেন্ট বা অসম্মতি প্রকাশ পায়, তখন আমরা ডিসএগ্রিড কিংবা ডিক্লাইন্ড দ্বারা প্রকাশ করি। রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ডিসএগ্রিড লিখতে পারি, ডিক্লাইন্ড লিখতে পারি। আর ইয়েস বা নো দ্বারা কখনো কখনো এমফাসিস বা জোর প্রকাশ করে, জোর প্রকাশ করলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করি ইনসিস্টেড। ওকে, ইনসিস্ট মানে জোর করা। এক্সাম্পল দেখবো আমরা, একটা লম্বা টেক্সট, কনটেক্সটটা বোঝানোর জন্য এটা দিয়েছি। দেখো, ডু ইউ নো ওয়াই আর ইউ সেন্ট টু স্কুল? ফাদার সেড, বাবা বলছে তুমি কি জানো কেন তোমাকে স্কুলে পাঠানো হয়েছে? ছোট ছেলে সে উত্তর দিচ্ছে, আই এম সেন্ট ফর প্লেইং উইথ ফ্রেন্ডস ফাদার, আমাকে পাঠানো হয়েছে বন্ধুদের সাথে খেলা করার জন্য। এটা মজা করে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, মজা করে বলতে সে মনে করে স্কুলটা হচ্ছে খেলার জায়গা। তো এই কথা শুনে বাবা উত্তর দিচ্ছে কি, নো, ইউ আর সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। না, তোমাকে পাঠানো হয়েছে স্কুলে শেখার জন্য, লেখাপড়া করার জন্য। এখন খেয়াল করো, এখানে যে বাবা না বলেছে, নো বলেছে, এই নোটা কি আগের বাক্যের কোনো প্রশ্নের উত্তরে বলেছে? আগের বাক্যে কোনো প্রশ্ন ছিল? ছিল না। সুতরাং এই নাটা কিন্তু কোনো উত্তর হিসেবে বলে নাই। সুতরাং এই নো এর পরিবর্তে তুমি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলতে পারো না, এখানে আমাদেরকে বলতে হবে ডিসএগ্রিড। আচ্ছা, তারপরে ছেলে কি বলছে, বাট আই ওন্ট রিড অ্যান্ড রাইট, কিন্তু আমি তো লেখাপড়া করবো না, সেড মুহুল। বুঝলাম যে ছেলের নাম হচ্ছে মুহুল। ইয়াস ইউ উইল, হ্যাঁ তুমি করবে। এই যেখানে ইয়াস কি কোনো প্রশ্ন উত্তর বলেছে? না, এখানে বাবা ইনসিস্ট করতেছে তুমি কাজটা করতেই হবে, এমফাসিস দিচ্ছে, জোর দিচ্ছে। তখন এই ইয়েস এর পরিবর্তে আমরা বলবো ইনসিস্টেড। আমরা অ্যানসারটা দেখি। ফাদার আস্কড মুহুল ইফ হি নিউ ওয়াই হি ওয়াজ সেন্ট টু স্কুল। মুহুল রিপ্লাইড দ্যাট হি ওয়াজ সেন্ট ফর প্লেইং উইথ ফ্রেন্ডস। এগুলো বোঝা যাচ্ছে। এখানে খেয়াল করি, নো এর জায়গায় আমরা কি করছি? ফাদার ডিসএগ্রিড and said that he was sent to school to learn to read and write. But Muhul said that he would not read and write. এই যে এই বাটের বাক্যটা করলাম, শেষে এই যে ইয়েস বলা হচ্ছে, ইয়েসের পরিবর্তে কি বলছি? ফাদার ইনসিস্টেড দ্যাট হি উড, ইউ উইলটা হয়ে গেছে হি উড,
আর এখানে ইনসিস্টেড কেন এসেছে, রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ইনসিস্টেড কেন এনেছি, বিকজ এখানে ইয়েস দ্বারা এমফাসিস বা জোর প্রকাশ করেছে যে তোমাকে পড়ালেখা করতেই হবে, এই যে জোর প্রকাশ করার কারণে আমরা ইনসিস্টেড কথাটা যুক্ত করেছি। ওকে, রুল 9, অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং মানে হচ্ছে কাউকে সম্বোধন করা। আমরা অনেক সময় কাউকে কথা বলার সময়, কিছু বলার সময় সম্বোধন করি না। এই সম্বোধনটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রু অ্যাড্রেস আর একটা হচ্ছে ফলস অ্যাড্রেস। ট্রু অ্যাড্রেস মানে কি, যখন তোমার সাথে একজন ব্যক্তির যেই সম্পর্ক, তুমি সেই সম্পর্ক বলেই তাকে ডাকবে, তখন আমরা তাকে বলি ট্রু অ্যাড্রেস। আর যখন একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির যে সম্পর্ক না, তবুও আমরা বক্তব্যের সময় সত্যিকারের সম্পর্ক ধরে না ডেকে কোনো মিথ্যা সম্পর্ক আমরা অনেক সময় বলি, তখন ওটাকে বলা হয় ফলস অ্যাড্রেস। ঠিক আছে, এক্সাম্পল দেখি আমরা। প্রথমে ট্রু অ্যাড্রেসের এক্সাম্পল দেখো। আই সেড, হোয়াট হ্যাপেন, হোয়াট ডু ইউ নিড মাদার? তোমার মা, তোমার কি হয়েছে বা ও তোমার কি দরকার? দেখো এক্ষেত্রে সে হয়তো নিজের মাকেই মা বলে ডেকেছে, তাই তো? আমরা এটা ধরে নিচ্ছি। যখন নিজের মাকে সে মা বলে ডাকবে, এটাকে আমরা বলবো ট্রু অ্যাড্রেস। এবং ট্রু অ্যাড্রেসের ক্ষেত্রে কি করতে বলেছি, ইউজ অ্যাজ অবজেক্ট টু দ্য রিপোর্টিং ভার্ব। এই অ্যাড্রেস করেছে যে শব্দটা, সেই শব্দটাকে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টে নিয়ে আসবো। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, সেডের অবজেক্টে নিয়ে আসবো। সেডের মানে হচ্ছে সেড টু মাদার হবে আর কি, বা টোল্ড মাদার হবে। দেখো, আচ্ছা এখানে কোয়েশ্চেন ছিল, আই আস্কড মাদার। দেখো মাদারটা কিন্তু রিপোর্টিং ভার্বে অবজেক্ট হয়ে গেছে, তাই না? হোয়াট শি নিডেড, হোয়াট ডু ইউ নিডটা হয়ে গেছে হোয়াট শি নিডেড। দেখো এখানে আমরা কিন্তু অ্যাড্রেসিং এজ কথা আনি নাই। আচ্ছা, কিন্তু যদি ফলস অ্যাড্রেস হয়, তখন আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করব। যেমন দেখো, দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললেন, হোয়াট ডু ইউ নিড সান? বাবা তোমার কি দরকার? এই যে শিক্ষক তাকে সান বলে সম্বোধন করেছে, তিনি আসলে তো তুমি তো তার সান না, তুমি তো সেটা জানো, টিচারও জানেন, কিন্তু আমরা অনেক সময় বলে না, শিক্ষকরা বলেই তো বাবা বলে সম্বোধন করে তো ছাত্রদেরকে। এই যে এই সান সম্বোধনটা, এই সম্বোধনটা হচ্ছে ফলস অ্যাড্রেস। এই ফলস অ্যাড্রেসটাকে তোমাকে বুঝাইতে হবে, অ্যাড্রেসিং এস দিয়ে আনতে হবে। কাকে সান বলে রেখেছে? তোমাকে। তাহলে বলতে হবে কি, অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান। এই যে অ্যাড্রেস অ্যাজ এসেছে, তাই তো? অ্যাড্রেস না, এটা অ্যাড্রেসিং হবে। ওকে, অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান, দ্য টিচার আস্কড মি হোয়াট আই নিডেড। সুতরাং এই বাড়তি অংশটুকু খেয়াল রাখবে, যখন ফলস অ্যাড্রেস হবে তখন এই কথাটা বলতে হবে। তারপর দেখি রুল 10, যদি কোনো টেক্সট ডিরেক্ট স্পিচে এই ধরনের কথাগুলো থাকে, বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, এগুলো হচ্ছে শপথ করা, কসম করা, যেটাকে আমরা বলি আল্লাহর কসম বলছি বা খোদার কসম বলছি, এই ধরনের কথা বলি না আমরা, এগুলোকে বলা হয় কসম করা। যখন ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই গড অথবা বাই মাই লাইফ এগুলো থাকবে, তখন ইনডিরেক্টে এই কথাগুলো আসবে শুরুতে, সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড বা সোয়ারিং বাই মাই লাইফ। এখানে হচ্ছে ওই যে সোয়ার মানে শপথ করা। ওকে, যেমন দেখো ডিরেক্ট স্পিচে বলা হচ্ছে বাই আল্লাহ হি সেড আই উইল ডু ইট। খোদার কসম বলছি, আল্লাহর কসম বলছি, আমি এটা করবই। এই যে এখানে সে সোয়ার করেছে না, এই জন্য এর পরিবর্তে আসবে সোয়ারিং বাই আল্লাহ। ডিরেক্ট দেখো সোয়ারিং বাই আল্লাহ, তারপর দেখো হি সেড দ্যাট হি উড ডু ইট। ওকে, রুল 11, if in the direct speech there is an assertive sentence followed by an interrogative sign, start the indirect speech with being surprised. যদি কোন ডিরেক্ট স্পিচে অ্যাসার্টিভ বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সাধারণত কি হয়, অ্যাসার্টিভ বাক্যের পরে ফুল স্টপ থাকে সাধারণত, কিন্তু যদি কখনো দেখতে পাও অ্যাসার্টিভ বাক্যের শেষে ফুল স্টপ না দিয়ে ওরা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, তখনকার কথা বলা হচ্ছে। তখন স্টার্ট দ্য ইনডিরেক্ট স্পিচ, মানে ইনডিরেক্ট স্পিচের শুরুতে নিয়ে আসবে বিইং সারপ্রাইজড। বিইং সারপ্রাইজড কথাটা দিয়ে শুরু করব, and change the narration as per interrogative sentence rule। এবং আমরা ন্যারেশনটা করব ইন্টারোগেটিভ বাক্যের নিয়মে, মানে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখবে asked, লিঙ্কার হিসেবে আসবে if। ওকে, দেখো she said to me, সে আমাকে বলল, you have remembered how she looked all those years। তোমার এত বছর মনে আছে সে দেখতে কেমন ছিল। দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসেছে। ইন্টারোগেটিভে কি আগে সাবজেক্ট থাকে নাকি অক্সিলারি ভার্ব থাকে? ভাব থাকে না, আগে অক্সিলারি ভাব থাকে। তো তার মানে কি, এটা আগে কিন্তু অক্সিলারি ভাব এখানে নাই, আগে সাবজেক্ট আসছে, তার মানে কি এটা অ্যাসার্টিভ বাক্য। কিন্তু অ্যাসার্টিভ বাক্যের শেষে চিহ্নটা কেমন দেখো,
কোয়েশ্চেন মার্ক আসছে না, যেহেতু কোয়েশ্চেন মার্ক আসছে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে এই বিইং সারপ্রাইজ দিয়ে আমরা শুরু করব। ওকে, দেখো বিইং সারপ্রাইজ দিয়ে শুরু করলাম আমরা, মানে আশ্চর্য হয়ে বসে বলছে। আমরা কি বলেছি ইন্টারোগেটিভ নিয়মে করব বলেছি না, ইন্টারোগেটিভের রিপোর্টিং ভার্ব কি আস্কড, বলেছি কি বিইং সারপ্রাইজড শি আস্কড মি, সেট টু এর পরিবর্তে বসেছে আস্কড। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে লিংকার কি হয় ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে তো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, ইফ আসবে, ইফ এনেছি। বিইং সারপ্রাইজড শি আস্কড মি ইফ, তারপর আমরা নরমালি করব এটাকে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ইউটা হয়ে যাবে আই, মি অনুযায়ী আই হয়েছে, হ্যাভ রিমেম্বারডটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে গেছে। ইফ আই হ্যাড রিমেম্বার্ড হাউ শি হ্যাড লুকড, শি লুকড পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট হয়ে গেছে, হাউ শি হ্যাড লুকড all those years. Okay, rule 12. Sometimes there may be an incomplete sentence in the direct speech. অনেক সময় ডিরেক্ট স্পিচে অসম্পূর্ণ বাক্য থাকে, কিন্তু তুমি কখনো অসম্পূর্ণ বাক্যকে ইনডিরেক্ট করতে পারবে না, খেয়াল রাখবে। অসম্পূর্ণ বাক্যকে ইনডিরেক্ট করা যায় না, ইনডিরেক্ট করার পর এটা সম্পূর্ণ বাক্য হতে হবে। ইন দ্যাট কেস কমপ্লিট দ্য সেন্টেন্স ইন দ্য ইনডিরেক্ট স্পিচ অ্যাজ পার কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী বাক্যটাকে আগে তুমি কমপ্লিট করে তারপর ইনডিরেক্ট করবে। দেখি আমরা, I said what is your name, আমি কাউকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, he said সাজিদ, সে বললো তার নাম সাজিদ। দেখো এখানে যে সাজিদ সে বললো এটা কি কোনো পরিপূর্ণ বাক্য হয়েছে? Is that a complete sentence? No. What should be the complete sentence? My name is Sajid. My name is কথাটা সে উজ্জ্ব রেখেছে না? My name is কথাটা আসলে সে এই প্রশ্ন থেকে উজ্জ্ব রাখছে, এই প্রশ্নের মধ্যে your name ছিল। Your name, what is your name? আনসার হচ্ছে my name is, এই ভাবটা কিন্তু আসছে। my name is কথাটা তুমি আগে চিন্তা করবা, ইনডিরেক্ট করার আগে তোমাকে ধরে নিতে হবে পরিপূর্ণ বাক্যটা আগে রেডি করবা তোমার মনে মনে পরিপূর্ণ বাক্যটা কি my name is সাজিদ। তুমি ইনডিরেক্ট করার সময় সেই my name is সাজিদ কে ইনডিরেক্ট করতে হবে, শুধু সাজিদ কে ইনডিরেক্ট করা যাবে না। দেখো I asked what his name was, he replied that his name was সাজিদ, শুধু সাজিদ বলে নেই কিন্তু আমরা his name was সাজিদ বলেছি, আমি ধরে নিয়েছি সে বলেছে my name is সাজিদ, my name is সাজিদটা ইনডিরেক্ট হয়ে গেছে, his name was সাজিদ। ওকে, রুল 13, ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন গুলো মনে আছে তো? আমি একটা एग्जांपल তোমাদের একটু দেখিয়ে দিই, যাদের যদি মনে না থাকে তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা एग्जांपल দেখি ট্যাগ কোয়েশ্চেনে। যেমন ট্যাগ কোয়েশ্চেনে আমি বললাম যে he goes to school today, goes না বলে আমরা have gone বলি, have gone to school today। sorry hasn't he, ঠিক আছে, এখানে এটা has হবে। এটা হচ্ছে একটা ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন গুলো তোমরা নবম দশম শ্রেণীতে করেছো, যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা ট্যাগ কোয়েশ্চেন পার্টটা দেখার দরকার নেই, নবম দশম শ্রেণীতে যারা আছো বা একাদশ শ্রেণীতে যারা পড়ছো তারা এই পার্টটা ভালো করে খেয়াল করো। ট্যাগ কোয়েশ্চেনের অনেক সময় ন্যারেশন আসে, একটা বোর্ড কোয়েশ্চেন আমি দেখেছি এসেছে। ট্যাগ কোয়েশ্চেনে খেয়াল রাখবে দুটো পার্ট আছে। এই ফার্স্ট পার্টটাকে আমরা বলি স্টেটমেন্ট, এই পার্টটাকে আমরা বলি স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট। আর পরের পার্টটাকে আমরা বলি ট্যাগ। এই যে হ্যাজেন্ট হি বলেছে যে ওই পার্টটাকে আমরা বলি ট্যাগ। দুটো পার্ট, এটা খেয়াল রাখো, ট্যাগ কোয়েশ্চেন দুটো পার্ট থাকে। আচ্ছা, তো যখন এই ধরনের কোনো একটা ট্যাগ কোয়েশ্চেন আমাদেরকে দেয়া হবে ন্যারেশন আকারে, তখন কি করব আমরা? চেঞ্জ স্টেটমেন্ট অ্যাজ পার ইন্টারোগেটিভ রুল, স্টেটমেন্টটাকে পরিবর্তন করবে ইন্টারোগেটিভের নিয়মে। ইন্টারোগেটিভ নিয়ম মানে কি? রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড আসবে, লিঙ্কার হিসেবে ইফ আসবে, ঠিক আছে। তারপরে চেঞ্জ ট্যাগ পার্ট অ্যাজ পার অ্যাসার্টিভ রুল, শেষে আমরা ট্যাগ পার্ট দেখেছি না, হ্যাজেন্ট হি, ওই ট্যাগ পার্টটাকে অ্যাসার্টিভের রুলে করবা, মানে লিঙ্কার দ্যাট আসবে, ঠিক আছে। জয়েন টু পার্ট উইথ অ্যান্ড অ্যাজিউমড দ্যাট, এই দুটো পার্টকে যুক্ত করব আমরা এই ফ্রেজটা দিয়ে, অ্যান্ড অ্যাজিউমড দ্যাট। কেন আমি ব্যাখ্যা দিচ্ছি। অ্যাফার্মেটিভ ট্যাগ বিকামস নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, মানে বিপরীত। ট্যাগটা যদি অ্যাফার্মেটিভে থাকে তুমি পরিবর্তন ইনডিরেক্ট করার পরে নেগেটিভ হয়ে যাবে, ট্যাগটা যদি নেগেটিভে থাকে তুমি ইনডিরেক্ট করার পর এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আমরা একটু আগের এক্সাম্পলে ফিরে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে এই স্টেটমেন্টটা দেখো, এটা কিন্তু আছে অ্যাসার্টিভে, কিন্তু তুমি যখন এটাকে ইনডিরেক্ট করবা
তখন এটাকে ইন্টারোগেটিভের নিয়মে করবা। আর এইটাকে করবো আমরা ট্যাগটাকে করবো অ্যাসার্টিভের নিয়মে। আর প্রশ্ন করতে পারো স্যার অ্যান্ড অ্যাজিউম দ্যাট কথাটার মানে কি? অ্যাজিউম কথাটার মানে হচ্ছে, খেয়াল করি, অ্যাজিউম কথাটার মানে হচ্ছে ধরে নেওয়া, কোনো কিছু ধরে নেওয়া, বিবেচনা করা, কনসিডার করা। ঠিক আছে? আচ্ছা, এখন ট্যাগ কোশ্চেন কিন্তু কোনো রিয়েল কোয়েশ্চেন না। ট্যাগ কোয়েশ্চেন যখন কেউ করে তার সে কিন্তু অলরেডি আনসারটা জানে, তবুও নিশ্চিত হওয়ার জন্য করে। হি হ্যাজ গন স্কুল টুডে, হ্যাজেন্ট হি? সে আজ কলেজ স্কুলে গিয়েছে, তাই না? সে কিন্তু যে কথাটা বলেছে সে কিন্তু অলরেডি জানে কথাটা উত্তরটা কি হবে, তো সে ধরে নিয়েছে সে গিয়েছে। ঠিক আছে, এই জন্য অ্যাজিউমদের কথাটা আমরা যুক্ত করি। এবার আমরা এটা আনসার কিভাবে করবো এটা দেখি। আমরা স্ট্রাকচার এই দেখো, স্টেটমেন্ট পার্টটাকে আমরা কিভাবে করছি। তুমি স্পিকার বসবে, রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড আসবে, তারপরে লিসনার, তারপরে ইফ বসবে, সাবজেক্ট ভার্ব বসবে। কেন? এটাকে ইন্টারোগেটিভ নিয়মে করছি। আর এন্ড অ্যাজিউম দ্যাট যুক্ত করব, পরে ট্যাগ পার্টে সাবজেক্ট এবং ভার্ব আসবে। দেখি একটা এক্সাম্পল দেখি। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ইউ আর ফাইন আর্নট ইউ, তুমি ভালো আছো তাই না? এই ইউ আর ফাইন স্টেটমেন্ট, আর্নট ইউ ট্যাগ। এবার ইন্ডিকেট করার সময় আমরা এই রুলটা ফলো করি। প্রথমে স্পিকার আসবে মানে আই আসবে, রিপোর্টিং ভার্ব আস্কড আসবে, লিসনার হিম আসবে, আই আস্কড হিম। দেখো, আই আস্কড হিম। লিঙ্কার ইফ, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা চেঞ্জ হয়ে যাবে, হিম অনুযায়ী চেঞ্জ হয়ে হি হচ্ছে। ভার্ব আরটা হয়ে গেছে ওয়াজ, এবার বাকিটা বলেছি হি ওয়াজ অল রাইট। তারপর এন্ড অ্যাজিউম দ্যাট আনলাম, তারপর আবার সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে কে? আরএন্ট ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে গেছে হি, আর আরটা হয়ে গেছে ওয়াজ। আরটা কথা বলেছিলাম, অ্যাফার্মেটিভটা হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। এই নেগেটিভটা এখানে অ্যাফার্মেটিভ হয়ে গেছে, এখানে নট ছিল কিন্তু আনসারে নট নাই। I asked him if he was all right and assumed that he was. Okay? Rule 14. Study the following table. নিচে টেবিলটা খেয়াল করি। ওকে, দেখো, যদি ডিরেক্ট স্পিচে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, ঈদ মোবারক এই ধরনের কোনো উইশ করা হয়, তখন ইনডিরেক্ট করার সময় কি বসে? স্পিকার পরে উইশড, রিপোর্টিং ভাবটা আসবে উইশড। ঠিক আছে, এক্সাম্পল দেখি। আই সেড টু হিম গুড মর্নিং, ইনডিরেক্ট হবে আই উইশড হিম গুড মর্নিং। উইশড হিমের পরে যা বলে শুভেচ্ছা জানিয়েছে সেই শব্দটা চলে আসবে। যদি বলা হতো আই সেড টু হিম ঈদ মোবারক, ইনডিরেক্ট হতো আই উইশড হিম ঈদ মোবারক। ওকে, ডিরেক্ট স্পিচে কিছু কিছু সব কথা ইনডিরেক্ট হয়ে গেলে ভার্ব হিসেবে চলে আসে। যদি কাউকে ধন্যবাদ জানানো হয়, থ্যাংক ইউ বলা হয়, বা অভিশাপ দেওয়া হয়, কার্স ইউ বলা হয়, বা কাউকে যদি অভিনন্দন জানানো হয়, কনগ্রাচুলেশনস বলে, কাউকে স্বাগত জানানোর ক্ষেত্রে ওয়েলকাম বললে, তখন ইনডিরেক্টটা হয় কি? ওই থ্যাংক ইউ বললে থ্যাংক ওয়ার্ডটা ভার্ব হিসেবে কাজ করে, থ্যাংক হয়ে যাবে। কার্স ইউ বললে কার্স ওয়ার্ডটাই ভার্ব হয়ে যাবে, কার্সড হয়ে যাবে। কনগ্রাচুলেশনস বললে ভার্ব হয়ে যাবে, সেটা কনগ্রাচুলেটেড। ওয়েলকাম বললে সেটা ভার্ব হয়ে কনগ্রাচুলেটেড হয়ে ওয়েলকাম হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পল দেখো। হি সেড টু মি থ্যাংক ইউ, ইনডিরেক্টে হি থ্যাঙ্কড মি। তুমি বলবে না হি টোল্ড মি দ্যাট থ্যাংক ইউ, এভাবে হবে না, হি থ্যাঙ্কড মি। যদি বলা হতো হি সেড টু মি কনগ্রাচুলেশনস, আমরা ইনডিরেক্টলি বলতাম হি কনগ্রাচুলেটেড মি। ওকে, তারপরে যদি কাউকে গুড বাই বলা হয়, ইনডিরেক্টলি হবে স্পিকার প্লাস বেইড প্লাস লিসনার প্লাস গুড বাই। বেইড মানে বিদায় জানানো। আই সেড টু হিম গুড বাই, ইনডিরেক্ট হবে আই বেইড হিম গুড বাই। ওকে, যদি কাউকে কোনো ধরনের নেম কলিং হয় আর কি, কোনো কিছু বলে গালি দেয়া হলো, অথবা কোনো একটা কমপ্লিমেন্ট দেয়া হলো কোনো ওয়ার্ড বলে, তখন আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কল ওয়ার্ডটা আনি। যদি কাউকে মনে করো লায়ার বললো, বা স্লো কোচ বললো, স্লো কোচ মানে হচ্ছে অলস, বা হিউমারিস্ট, রসিক বললো, তখন ইনডিরেক্টলি আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে বলবো কলড। কল বলার পরে লিসনারের কথা নামটা উল্লেখ করবো, তারপরে যে কথাটা বলেছে সেই কথাটা নিয়ে আসবো। হি সেড টু মি ইউ লায়ার, ইনডিরেক্ট হচ্ছে হি কল্ড মি এ লায়ার। যদি বলা হতো হি সেড টু মি ইউ আর স্লো কোচ, আমরা ইনডিরেক্টলি বলতাম হি কল্ড মি এ স্লো কোচ। ঠিক আছে, আমরা প্যাসেজ ন্যারেশন রুলগুলো শিখে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো পরামর্শ থাকে দিবে। যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেল তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।